পেলে ও রোনালদিনহোর উত্তরসূরি হিসেবে যাকে ধরা হয়েছিল পরবর্তী ফুটবল সম্রাট, সেই নেইমার কেন আজ ফুটবল বিশ্ব থেকে অনেকটা হারিয়ে গেলেন? কেন তার হাতে একবারও উঠল না ব্যালন ডি'অর? 2014 সালের 4 জুলাই ফর্তালেজার অ্যাস্তাদিও কাস্তেলো স্টেডিয়াম, ব্রাজিলের কোটি কোটি মানুষের চোখে তখন হেক্সা জয়ের স্বপ্ন। কলম্বিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলছে। ম্যাচের 88তম মিনিটে হঠাৎ যেন পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে গেল। কলম্বিয়ার ডিফেন্ডার জন ক্যামিলো জুনিগা পেছন থেকে এসে হাঁটু দিয়ে তীব্র আঘাত করলেন ব্রাজিলের 10 নম্বর জার্সির পিঠে। মাঠে লুটিয়ে পড়লেন 24 বছরের এক তরুণ। ব্যথায় তার মুখ কুঁকড়ে যাচ্ছিল, চোখ দিয়ে ঝরছিল অবিরাম পানি। স্ট্রেচারে করে যখন তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কেউ জানতো না যে এই আঘাত কেবল তার মেরুদণ্ডের কশেরুকা ভাঙেনি, বরং ভেঙে চুরমার করে দিয়েছে ল্যাটিন ফুটবলের পরবর্তী সম্রাটের নিয়তি। পেলে, গারিনচা, জিকো, রোনালদো নাজারিও কিংবা রোনালদিনহোর উত্তরসূরি হিসেবে যাকে ভাবা হয়েছিল বিশ্ব ফুটবলের পরবর্তী একচ্ছত্র অধিপতি, সেই নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র আজ 2026 সালে দাঁড়িয়ে ফুটবল বিশ্ব থেকে অনেকটা নির্বাসিত। সৌদি আরবের প্রো লিগের আল হিলাল ক্লাবের সাইড বেঞ্চে ইনজুরির সাথে লড়াই করছেন। যার পায়ে ছিল সাম্বার ছন্দ, যার ড্রিবলিংয়ে ছিল ডিফেন্ডারদের বোকা বানানোর এক অপার্থিব জাদু, তার শোকেসে আজ একটাও ব্যালন ডি'অর নেই। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় হোয়াট ইফ বা কি হতে পারত, এই প্রশ্নের জীবন্ত বিজ্ঞাপন কেন নেইমার? কেন ফুটবল ঈশ্বর তার কপালে শ্রেষ্ঠত্বের মুকুটটি লিখলেন না? এটি কেবল একজন ফুটবলারের ব্যর্থতার গল্প নয়, এটি হলো এক রাজপুত্রের ট্র্যাজেডি, যিনি রাজা হওয়ার সমস্ত যোগ্যতা নিয়েও যার প্রিন্স হয়েই রয়ে গেলেন। 2013 সালে যখন নেইমার ব্রাজিলের সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন, তখন মনে করা হয়েছিল এটিই তার ব্যালন ডি'অর জয়ের প্রথম ধাপ। লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের সাথে মিলে তিনি গড়ে তোলেন ফুটবলের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগ, যাকে বিশ্ব চেনে MSN নামে। 2015 সালে বার্সেলোনা ট্রেবল, লা লিগা, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নেপথ্যে নেইমারের অবদান ছিল অনস্বীকার্য। সেই বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধে শেষ গোলটি ছিল নেইমারের। কিন্তু বছরের শেষে যখন ব্যালন ডি'অরের মঞ্চ সাজানো হলো, নেইমারকে সন্তুষ্ট থাকতে হলো 3 নম্বর স্থান নিয়ে। ট্রফিটা উঠলো লিওনেল মেসির হাতে। নেইমার বুঝতে পারলেন, ন্যু ক্যাম্পে তিনি যত ভালোই খেলুন না কেন, সূর্য যেখানে আলো দিচ্ছে সেখানে প্রদীপের আলো ঢাকা পড়ে যাবেই। এই ভাবনার চূড়ান্ত বিস্ফোরণ ঘটে 2017 সালের 8 মার্চ চ্যাম্পিয়ন্স লিগের ঐতিহাসিক কামব্যাকের ম্যাচে। প্যারিস সেন্ট জার্মেইয়ের বিরুদ্ধে প্রথম লেগে 4-0 গোলে হেরে যাওয়ার পর দ্বিতীয় লেগে বার্সেলোনা জিতেছিল 6-1 ব্যবধানে। ফুটবল বিশ্লেষকদের মতে সেই ম্যাচের আসল নায়ক ছিলেন নেইমার। 88 মিনিট পর্যন্ত বার্সেলোনার জয়ের জন্য 3টি গোল দরকার ছিল। নেইমার একাই ফ্রি কিক থেকে গোল করলেন, পেনাল্টি থেকে গোল করলেন এবং শেষ মুহূর্তে সার্জি রবার্তোর ঐতিহাসিক গোলের অ্যাসিস্টই করলেন। কিন্তু পরদিন সকালে স্প্যানিশ সংবাদপত্র মার্কা এবং মান্ডো ডেপোর্টিভোর প্রথম পাতায় নেইমারের কোনো ছবি প্রকাশিত হলো না। সেখানে ছিল লিওনেল মেসির গ্যালারির দিকে হাত তুলে উদযাপনের ছবি। নেইমারের ভেতরের ইগো তাকে বোঝালেন, বার্সেলোনায় থাকলে তিনি চিরকাল মেসির সহকারী হয়েই থাকবেন, কোনোদিন ব্যালন ডি'অর পাবেন না। 2017 সালের আগস্ট মাসে ফুটবল বিশ্বকে স্তম্ভিত করে রেকর্ড 222 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়ে পিএসজিতে যোগ দেন নেইমার। লা প্যারিসিয়ান পত্রিকার তৎকালীন রিপোর্ট অনুযায়ী নেইমারের এই দলবলের মূল শর্তই ছিল তাকে এমন একটি দলের প্রধান বানাতে হবে যে দলটিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে তিনি ব্যালন ডি'অর নিজের নামে করবেন। কিন্তু ইতিহাস বলে এই সিদ্ধান্তটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় কৌশলগত ভুল। বার্সেলোনার মতো হাই প্রোফাইল টেকটিক্যাল লিগ ছেড়ে ফরাসি লিগ একে যাওয়া তার ক্যারিয়ারকে আরো নিচের দিকে নামিয়ে দেয়। নেইমারের পিএসজি ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু মূলত প্রতিপক্ষের কোনো ডিফেন্ডার ছিল না, সেটা ছিল তার নিজেরই ভঙ্গুর শরীর। ফরাসি লিগ এক অত্যন্ত ফিজিক্যাল এবং রাফ ফুটবলারদের লিগ হিসেবে পরিচিত। সেখানে নেইমারের সাম্বা ড্রিবলিং এবং ডিফেন্ডারদের পায়ের ফাঁক দিয়ে বল গলিয়ে দেওয়ার শো বোটিং স্টাইলকে ফরাসি ডিফেন্ডাররা ভালো চোখে দেখেননি। রেফারিদের উদাসীনতার সুযোগ নিয়ে নেইমারকে প্রতি ম্যাচে নির্মমভাবে ট্যাকল করা হতো। এবার আমরা কিছু অজানা তথ্য জেনে নেই। ক্রীড়া সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিকের একটি পরিসংখ্যান অনুযায়ী পিএসজিতে কাটানো 6টি মৌসুমে নেইমার ইনজুরির কারণে প্রায় 119টি ম্যাচ মিস করেছেন।
অর্থাৎ পিএসজির হয়ে সম্ভাব্য ম্যাচের প্রায় 50% সময়ই তিনি মাঠের বাইরে ছিলেন। ফেব্রুয়ারি মাসে অলিম্পিক মার্সেইয়ের বিরুদ্ধে ম্যাচে নেইমারের ডান পায়ের পঞ্চম মেটাটার্সাল হাড় ভেঙে যায়। ফলে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ দ্বিতীয় লেগে তিনি খেলতে পারেননি এবং পিএসজি বিদায় নেয়। ঠিক পরের বছর 2019 সালের জানুয়ারিতে স্ট্রাসবার্গের বিরুদ্ধে ম্যাচে আবারও একই হাড় ভেঙে যায় তার। ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ওল্ড ট্রাফোর্ডে পিএসজি যখন হারছিল, নেইমার তখন গ্যালারিতে বসে অসহায়ের মতো কাঁদছিলেন। লিল এর বিরুদ্ধে ম্যাচে তার গোড়ালি এমনভাবে মচকে যায় যে তাকে অস্ত্রোপচার করাতে হয় এবং তিনি পুরো মৌসুমের জন্য ছিটকে যান। ব্যালন ডি'র জেতার জন্য একজন ফুটবলারকে পুরো বছর জুড়ে ধারাবাহিক পারফর্ম করতে হয়, কিন্তু নেইমার প্রতি বছরই ফেব্রুয়ারি ও মার্চ মাসে যখন চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব শুরু হতো তখনই ইনজুরিতে পড়তেন। ফলে ব্যালন ডি'রের ভোটারদের নজর কাড়ার মতো কোনো বড় মঞ্চে তিনি নিজেকে উপস্থাপন করতে পারছিলেন না। ইনজুরির এই চক্র তাকে মানসিকভাবেও দুর্বল করে দিয়েছিল। ফুটবল মাঠে নেইমার যত বড় জাদুকরী হোক না কেন, মাঠের বাইরে তার লাইফস্টাইল সবসময় ব্যালন ডি'রের বিচারকদের মনে নেতিবাচক প্রভাব ফেলেছে। ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসি যেভাবে নিজেদের শরীরকে কড়া শৃঙ্খলার মধ্যে রেখেছেন, নেইমার সেখানে ছিলেন একদম বিপরীত। তিনি জীবনকে উপভোগ করতে ভালোবাসতেন। ইউরোপীয় সংবাদ মাধ্যমে প্রতি বছর একটি খবর ডালপালা মেলত, নেইমারের বোনের জন্মদিনের ইনজুরি। এটি কোনো কাকতালীয় বিষয় ছিল না যে প্রতি বছর 11ই মার্চ তার বোন রাফায়েলা সান্তোসের জন্মদিনের আশেপাশেই নেইমার হয় ইনজুরিতে পড়তেন অথবা লাল কার্ড দেখে নিষিদ্ধ হতেন এবং ব্রাজিলে গিয়ে জমকালো পার্টিতে যোগ দিতেন। ফরাসি পত্রিকা লা ইকুইপ একাধিকবার রিপোর্ট করেছেন যে পিএসজি কর্তৃপক্ষ নেইমারের এই নাইট পার্টি কালচার নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট ছিল। পিএসজি ম্যাচের পর গভীর রাত পর্যন্ত ভিডিও গেম খেলা, প্যারিস ফ্যাশন উইকে হাজিরা দেওয়া এবং প্রতি বছর ব্রাজিলের রিও কার্নিভালে অংশ নেওয়া, এই বিষয়গুলো একজন এলিট অ্যাথলেটের ফোকাস নষ্ট করে দেয়। বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা একবার বলেছিলেন, নেইমারের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্যালন ডি'র জিততে গেলে 24 ঘন্টা ফুটবলার হিসেবে বাঁচতে হয়। নেইমার ফুটবলের রাজা হতে চেয়েছিলেন, কিন্তু রাজার মতো আত্মত্যাগ করতে রাজি ছিলেন না। নেইমার পিএসজিতে গিয়েছিলেন নিজের রাজত্ব কায়েম করতে, কিন্তু 2017 সালের একই উইন্ডোতে পিএসজি মোনাকো থেকে দলে ফেরায় তরুণ ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে। শুরুতে তাদের সম্পর্ক ভালো থাকলেও 2018 বিশ্বকাপে ফ্রান্সের হয়ে এমবাপ্পের বিশ্বজয় এবং ফাইনালে গোলের পর পিএসজির অভ্যন্তরীণ রাজনীতি পুরোপুরি বদলে যায়। স্প্যানিশ ইনভেস্টিগেশন জার্নাল ইআই পেইস একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছিল, পিএসজির কাতারি মালিক পক্ষ নেইমারকে ব্র্যান্ড ভ্যালুর জন্য রাখলেও টেকনিক্যাল প্রজেক্টের কেন্দ্রবিন্দু হিসেবে এমবাপ্পেকে বেছে নেয়। ড্রেসিং রুমে নেইমারের লাতিন গ্রুপ, মার্কুইনহোস, দানিলো এবং এমবাপ্পের ফরাসি গ্রুপের মধ্যে এক অলিখিত ক্ষমতার লড়াই শুরু হয়। 2020 সালে নেইমার পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে গেলেও বায়ার্ন মিউনিখের কাছে 1-0 গোলে হেরে ট্রফি হাতছাড়া করেন। সেটি ছিল তার ব্যালন ডি'র জেতার শেষ সুযোগ। এরপর 2022 সালে এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে পিএসজির সাথে নতুন চুক্তি সই করেন, তখন ফরাসি ক্লাবটি এমবাপ্পেকে ক্লাবের স্পোর্টিং সিদ্ধান্তের উপর একচেটিয়া ক্ষমতা দেয়। স্কাই স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী এমবাপ্পের নতুন শর্তগুলোর একটি ছিল ক্লাব থেকে নেইমারের আধিপত্য কমানো। পেনাল্টি নেওয়া নিয়ে মাঠের ভেতরে নেইমার ও এমবাপ্পের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে, যাকে মিডিয়া পেনাল্টি গেট নাম দিয়েছিল। নেইমার বুঝতে পারেন মেসির ছায়া থেকে বাঁচতে এসে তিনি এমবাপ্পের আরো বড় এক রাজনৈতিক ছায়ার নিচে চাপা পড়েছেন। ব্যালন ডি'র না পাওয়ার পেছনে নেইমারের একটি বড় মনস্তাত্ত্বিক কারণ ছিল তার পাবলিক ইমেজ বা মিডিয়ার সামনে তার গ্রহণযোগ্যতা। ফুটবল মাঠে সামান্য আঘাতেই অতিরিক্ত গড়াগড়ি দেওয়া বা ডাইভিং করার কারণে বিশ্বজুড়ে ফুটবল ভক্ত ও সাংবাদিকদের কাছে তিনি উপহাসের পাত্রে পরিণত হন। বিশেষ করে 2018 সালের রাশিয়া বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তার গড়াগড়ি খাওয়ার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো ট্রল তৈরি হয়। ফুটবলীয় ভাষায় একে বলা হতো জিলন ডি'র, যা মূলত মাঠে অতিরিক্ত নাটক বা ডাইভিং করার জন্য প্লেয়ারদের ব্যঙ্গ করে দেয়া একটি কাল্পনিক তকমা। ব্যালন ডি'রের ভোট দেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া সাংবাদিকরা। একজন সাংবাদিক যখন ভোট দেন তখন তিনি কেবল গোল বা অ্যাসিস্ট দেখেন না, তিনি দেখেন খেলোয়াড়ের সততা, মাঠে তার আচরণ এবং স্পোর্টসম্যানশিপ। নেইমারের এই ডাইভিং প্রবণতা এবং রেফারিদের সাথে অহেতুক তর্ক করার স্বভাব তার প্রতি সাংবাদিকদের সম্মান কমিয়ে দিয়েছিল।
ফলে অনেক মৌসুমে ভালো পরিসংখ্যান থাকা সত্ত্বেও ভোটের দিক থেকে তিনি অনেক পিছিয়ে পড়েছেন। নেইমারের ব্যালন ডি'র না পাওয়ার ট্র্যাজেডি বিশ্লেষণ করলে দেখা যায় 2015 সালে বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলেও লিওনেল মেসির ছায়ায় থাকায় তাকে তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়। এরপর 2017 সালে রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যাওয়ার বছরেও তিনি তৃতীয় হন। তবে ফরাসি লিগের কম লাইমলাইটের কারণে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে পিছিয়ে পড়েন। 2018 সালে পায়ের মারাত্মক মেটাটার্সাল ইনজুরি এবং রাশিয়া বিশ্বকাপে অতিরিক্ত ডাইভিং বিতর্কের কারণে তিনি রেটিংয়ে এক ধাক্কায় 12তম স্থানে ছিটকে যান। সর্বশেষ 2020 সালে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলে তার জেতার সবচেয়ে বড় সুযোগ তৈরি হলেও কোভিড-19 মহামারীর কারণে সে বছর ব্যালন ডি'র পুরস্কারটি বাতিল করা হয়, যা তার শ্রেষ্ঠত্বের স্বপ্নকে চিরতরে অপূর্ণ রেখে দেয়। 2023 সালের আগস্টে মাত্র 31 বছর বয়সে নেইমার ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে 90 মিলিয়ন ইউরোর বিনিময়ে সৌদি আরবের আল হিলাল ক্লাবে যোগ দেন। অনেকেই মনে করেন এই দল বদলের মাধ্যমেই তার ব্যালন ডি'র জয়ের স্বপ্নের কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়ে গেছে। এরপর 2024 সালের কোপা আমেরিকা বা 2026 সালের বর্তমান ফুটবল প্রেক্ষাপট, কোথাও আর নেইমারের সেই চেনা ছন্দ নেই। ইনজুরির কারণে তিনি আজ মাঠের চেয়ে হাসপাতালেই বেশি সময় কাটান। নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র একটি নাম যা ফুটবল রোমান্টিকদের হৃদয়ে একই সাথে আনন্দ এবং দীর্ঘশ্বাসের জন্ম দেয়। তিনি পেলের মতো ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন, ৭৯ গোল। তিনি বার্সেলোনাকে এনে দিয়েছেন ঐতিহাসিক ট্রেবল। পিএসজিকে নিয়ে গেছেন ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। কিন্তু ফুটবল ইতিহাস বড় নিষ্ঠুর। এটি কেবল ট্রফি আর ব্যালন ডি'রের সংখ্যা দিয়ে শ্রেষ্ঠত্ব বিচার করতে চায়। নেইমার হয়তো কোনোদিন ব্যালন ডি'র হাতে নিয়ে পোজ দিতে পারবেন না, কিন্তু ফুটবল মাঠে তিনি যে নিখাদ আনন্দ ও সাম্বার সৌন্দর্য ছড়িয়েছেন তা কোনো ট্রফির চেয়ে কম নয়। তিনি ফুটবল সম্রাট হতে পারেননি ঠিকই, তিনি চিরকাল ফুটবলের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে ট্র্যাজিক এবং সবচেয়ে ভালোবাসাপ্রাপ্ত ডার্ক প্রিন্স হয়ে ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবেন। ফুটবল তার রাজাকে মনে রাখে তার মুকুটের জন্য, আর রাজপুত্রকে মনে রাখে তার অপূর্ণ ট্র্যাজেডির জন্য। নেইমারের গল্পটাও সেই অপূর্ণতার এক মহাকাব্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করতে পারেন নেইমার সম্পর্কে আপনার মূল্যবান মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।